দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি কতগুলো বড় বড় ট্যাঙ্ক, ঘরের ভেতরে ট্যাঙ্ক। এটি আসলে মাছ চাষের ট্যাঙ্ক। আমরা জানি মাছ চাষ করা হয় পুকুরে, মাছ চাষ করা হয় জলাশয়ে, মাছ চাষ করা হয় প্রাকৃতিক যে সমস্ত জলাভূমি আছে সেখানে। কিন্তু ঘরের ভেতরে মাছ চাষ এবং সেটি পুকুরে মাছ চাষের চেয়েও লাভজনকভাবে পরিচালনা করা সম্ভব, সেটি প্রমাণিত হয়েছে এই বাংলাদেশে। বিদেশ থেকে প্রযুক্তি এনে জনাব শামসুল আলম, এবিএম শামসুল আলম, যিনি ময়মনসিংহের একজন উদ্যোক্তা, মাছের পোনার ব্যবসা করেন অনেকদিন থেকে, মাছ চাষ করেন অনেকদিন থেকে, তিনি নিজে এই ঘরের ভিতরে মাছ চাষের একটি কার্যক্রম পরিচালনা করছেন গত 1 বছর থেকে। আর আমরা আজকে এসেছি তার সেই প্রজেক্টে, সেখানকার কার্যক্রম এবং সেখানকার ঘটনা এবং গল্প আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। চলুন তাহলে আমরা শুনে নেই আলম সাহেবের কথা, দেখে নেই এই মাছ চাষের নানা রকমের কর্মকাণ্ড। মাছ চাষের এই পদ্ধতিটির নাম হচ্ছে রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম, অর্থাৎ পানি পরিবর্তনের মাধ্যমে, পানি শোধনের মাধ্যমে মাছ চাষ। এখানে যে ট্যাঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলোর ভেতরে প্রতি ঘন্টায় পানি পরিবর্তন হচ্ছে 50 টন করে, এবং এই পানি একদিকে যেমন ট্যাঙ্কের মধ্যে আসছে, আবার ট্যাঙ্কের থেকে আরেকটু পানি, বর্জ্য পানি, সেটি চলে যাচ্ছে ফিল্টারে, এবং ফিল্টার থেকে ঘুরে সে আবার এই ট্যাঙ্কে আসছে। এই ট্যাঙ্কের মাধ্যমে মাছ চাষের যে কলাকৌশলটা, সেটি কিন্তু সত্যি খুবই আধুনিক প্রযুক্তি, সবচাইতে কার্যকর পদ্ধতি। বলা হচ্ছে সাধারণ জমিতে যে পরিমাণ মাছ চাষ করা সম্ভব, তার 30 গুণ মাছ চাষ করা সম্ভব একই পরিমাণ জমিতে যদি এই প্রযুক্তি ব্যবহার করা যায়। তাছাড়া এই প্রযুক্তির মাধ্যমে সবচাইতে ফ্রেশ মাছ উৎপাদন করা সম্ভব, রোগমুক্ত মাছ উৎপাদন করা সম্ভব, এবং এই মাছের ক্ষেত্রে মর্টালিটি নেই বললেই চলে। এখানে যে প্রযুক্তি স্থাপন করা হয়েছে, সেই প্রজেক্টে ইতোমধ্যেই এখানে পাঙাশ মাছের চাষ করা হয়েছে, পাবদা মাছের চাষ করা হয়েছে, গোলসা মাছেরও চাষ করা হয়েছে, এবং উদ্যোক্তারা বলছেন পাবদা, গোলসা জাতের মাছের চাষ করাটা খুবই লাভজনক, এবং তারা মনে করছেন ভেটকি মাছেরও চাষ করা সম্ভব। আমরা এই কার্যক্রমটি একটু ঘুরে ফিরে দেখি এবং শুনে নেই এবিএম শামসুল হকের কথা। দর্শক মণ্ডলী, চলুন আমাদের সাথে।
আমরা কথা বলছি জনাব ABM শামসুল আলমের সাথে, যিনি এই কার্যক্রমটি শুরু করেছেন। আমরা তার কাছ থেকে একটু জেনে নিই তার অভিজ্ঞতার কথা এবং এর যে প্রক্রিয়াটি সেটি। আলম সাহেব, আমরা খুবই চমৎকারভাবে দেখলাম যে এখানে ঘরের ভেতরে মাছের চাষ, আপনি গুলশা মাছের চাষ করছেন, ট্যাংরা মাছের চাষ করছেন, পাবদা মাছের চাষ করছেন। তো আপনি কি বলবেন যে এই প্রযুক্তিটি কি, মানে কিভাবে এই চাষটি হচ্ছে এবং সম্ভব হচ্ছে? কারণ আমরা জানি পুকুরে মাছের চাষ করা হয়, ওপেন মুক্ত জলাশয়ে মাছের চাষ করা হয়, সেখানে আপনি ইনডোরে করছেন। এখানে তো নানা রকমের প্রযুক্তি এবং কারিগরি দিক আছে, আপনি যদি আমাদেরকে একটু বলেন। জি, এটা আসলে এই বিশ্বে অ্যাকোয়াকালচারে একটা আধুনিক পদ্ধতি, এটার নাম হলো RAS, রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম। কেন রিসার্কুলেটিং? কারণ একই পানি শোধন হয়ে পুনরায় ব্যবহৃত হয়, ট্যাঙ্কে মাছ চাষ করা হয়, এই জন্যই এটার নাম রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম। বাংলাদেশে এটাই প্রথম। আমার এখানে বাণিজ্যিকভাবে আমি শুরু করেছি প্রায় 1 বছর হতে চলল। আচ্ছা, আমি কিছু অংশ মাছ বিক্রি করেছি, আর বাকি মাছগুলি বিক্রি হওয়ার পথে, এবং এই মাছগুলি ক্রেতা আগ্রহ দেখাচ্ছে। ময়মনসিংহে কয়েকটা প্রসেসিং প্ল্যান্ট হয়েছে, ওরা এই মাছগুলি বিদেশে পাঠানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং ওরা নিয়ে যাবে, এবং প্রাইসটাও একটু ভালো মনে করছি, এবং স্বাস্থ্যসম্মতভাবে এই মাছ এখানে উৎপাদন করা যায়। এটা অবশ্যই এখানে একটা প্রযুক্তি, এডিশনাল প্রযুক্তি এখানে আছে। পুকুরের মতো অবশ্যই এটা না। এটাকে এখানে প্রতিটা ট্যাঙ্ক হলো সংযুক্ত করা আছে পাইপ দিয়ে, একটা মেকানিক্যাল ফিল্টার হয়ে এই পানিটা আমরা দেই হলো বায়োলজিক্যাল ফিল্টারে, যেখানে আছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, 2 ধরনের স্পেসিফিক ব্যাকটেরিয়া। ওই ব্যাকটেরিয়া হয়ে পানিগুলি পুনরায় ট্যাঙ্কে ফেরত আসে, এবং ওই ব্যাকটেরিয়া দিয়েই পানিগুলার মান রক্ষা করা হয়। মান বলতে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, যেমন এইখানে অক্সিজেন লেভেলকে বাড়ানো হয়, যেহেতু অধিক ঘনত্বে মাছ, এক একটা ট্যাঙ্ক 10 ঘনমিটার করে আছে, পানি আছে, সেখানে 10 ঘনমিটারে প্রায় 10 থেকে 12,000 পাবদা এবং গুলশা মাছ এখানে দেওয়া আছে। 10,000 লিটার, 10,000 লিটার পানিতে 10 থেকে 12,000 মাছ আছে। প্রতি লিটারে একটি করে মাছ আছে, প্রতি লিটারে একটি করে মাছ আছে অ্যাবাউট আর কি, এবং সেগুলি 4 থেকে 4.5 মাসের ভিতর বাজারে বিক্রি করার মতো উপযোগী হয়ে উঠছে। আপনি খাবারগুলো কি এই ট্যাঙ্কেই দিচ্ছেন? এই ট্যাঙ্কে আমি খাবার দিচ্ছি। এখানে অনেকগুলি ভালো দিক আছে, যেমন লোক বল লাগে অনেক কম, দিনের বেলা একটা লোক সে চালায়, রাতের বেলা একজন লোক চালায়। আরও দিক হলো যে এটা আমরা যে ধানের জমি নষ্ট করে পুকুর করছি, এবং আমাদের যে ফুড সিকিউরিটি যেটাকে আমরা বলি, যে ধান চাউল এগুলি হলো আমাদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয়। মাছও অবশ্য এই ধরনের এই সব সিকিউরিটির আওতায় পড়ে। তবুও আমি বলছি যে ধানের জমি নষ্ট না করে যদি আমরা এইভাবে মাছ উৎপাদন করতে পারি, তাহলে এইটা কিন্তু আমরা ভার্টিক্যাল এক্সটেনশন আমরা বলতে পারি। হ্যাঁ, এবং আমরা জমির মানে সঠিক ব্যবহার করতে পারি। তো এইখানে মূল বিষয়টা হলো ব্যাকটেরিয়া। 2 ধরনের ব্যাকটেরিয়া এখানে আছে। ব্যাকটেরিয়া গুলি হল নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, নাইট্রোব্যাক্টার ব্যাকটেরিয়া। এই 2 ধরনের ব্যাকটেরিয়া দিয়ে পানির প্যারামিটারকে ঠিক রাখা হয়। অ্যাকোয়াটিক যে কোনো জিনিস, মাছের গ্রোথের মূল কনস্ট্রেইন হলো অ্যামোনিয়া। এইখানে এই ব্যাকটেরিয়া দিয়ে অ্যামোনিয়াটাকে 0 করে রাখা হয়। আচ্ছা, নাইট্রেটকে এনরিচ করা হয়, নাইট্রেটকে দূর করা হয়, কার্বন ডাইঅক্সাইডকে বের করা হয়, পিএইচকে একটা মাত্রায় রাখা হয়, অক্সিজেনকে অনেক মাত্রায়, ডিও লেভেলটাকে অনেক বেশি রাখা হয়, যে কারণে মাছের মর্টালিটি আপনারা দেখলেন, আমি দেখাতে সমর্থ হলাম যে মাছের কোনো মর্টালিটি নেই, এবং মাছের সুস্বাস্থ্য, বাজারে যে ধরনের মাছ পাওয়া যায় তার থেকে মানসম্মত মাছ এখানে উৎপাদন করা সম্ভব, এবং আমি করছি এখানে যে আপনি একটা কথা বলছিলেন কথা প্রসঙ্গে, যে পরিমাণ জমিতে আপনি ব্যবহার করেছেন এই কাজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে প্রতি লিটারে একটি মাছ দিয়ে, মানে আপনি এই যে 10,000 ঘনমিটার মানে পানির ভেতরে যে কাজটা করছেন, এটার ইল্ড পটেনশিয়ালিটিটা কীরকম হতে পারে? এটা জমির থেকে 30 গুণ বেশি মাছ উৎপাদন এখানে হচ্ছে আমাদের। আচ্ছা, এইটুক জমিতে আমি যদি বাইরে চাষ করতাম
তার থেকে 30 গুণ একই সমপরিমাণ জমিতে আমি এখানে। আপনার এই এক একটা, আপনি যে এর আগে সাইকেল বিক্রি করেছেন তাতে আপনার এখানে 4টা ট্যাঙ্ক, আমি 8টা ট্যাঙ্ক, চারটা। মানে তাহলে প্রতি ট্যাঙ্কে কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে প্রতিবারে? এটা স্পেসিস ওয়াইজ ডিফার করে। হ্যাঁ। যেমন আমি এখানে পাঙ্গাস চেষ্টা করেছি, সেখানে 4 মাসে আমার প্রায় 1 টন, 4 মাসে একটা ট্যাঙ্কে 1 টন মাছ উৎপাদন করতে পেরেছি আমি, যেটা পুকুরে এটা অসম্ভব বিষয়। মানে এতটুকু একটা ট্যাঙ্কে 1 টন মাছ 4 মাসে। 4 মাসে। পাবদা কম হচ্ছে, পাবদা 250 থেকে 300 কেজি হচ্ছে প্রতি 4 থেকে 4.5 মাসে। গুলশাটা আরেকটু কম হচ্ছে, কারণ গুলশা আসলে পুকুরেও এটা খুবই স্লো গ্রোথ। তো এইখানে আরও মাছ সবচেয়ে ভালো হচ্ছিল শিং এবং মাগুর। আপনি মানে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে করতে চাইলে কোন মাছটা এখানে লাগবে? আমি বলবো গ্রেডিং আকারে যদি আমি বলি, প্রথম করতে পরামর্শ দিব মাগুর, তারপরে শিং, তারপরে পাবদা, তারপরে এখানে আরও ভালো হবে ভেটকি মাছ, কোরাল মাছ। এটা সারা ওয়ার্ল্ডে করছে বাণিজ্যিকভাবে। এইটা আমি ভাবছি যে এটা আগামী জুন মাসের পরের থেকে, যদিও আমাদের দেশে কোরালের হ্যাচারি নেই, আমি কোথাও থেকে অনুমতি নিয়ে হয়তো থাইল্যান্ড থেকে আনার কথা ভাবছি আমি। যদি আমাদের দেশের গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলি সহযোগিতা করে, তাহলে আমি নেক্সট জুনের পরে আমি ভাবছি বিশ্বের অন্যান্য দেশের মতো এই পদ্ধতিতে আমি কোরাল মাছ ব্যাপকভাবে উৎপাদন করব। এই যে এরকম একটি মানে স্থাপনা আপনি করেছেন, যেখানে 4টি ট্যাঙ্ক এবং পোনা উৎপাদন করছেন আপনি এই জায়গায়। জি, আমি দেখিয়েছেন। এগুলোর পেছনে যে ইনভেস্টমেন্ট এবং তার প্রতিদানে যে বছরে 2বার ফসল নিয়ে যে রিটার্ন, আপনি কি মনে করেন যে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে বা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে সেটি? অবশ্যই এটাতে সাশ্রয় হয়। কিভাবে? লোকজন লাগে অনেক কম, দিনের বেলা একজন লোক, রাতের বেলা, সুতরাং আমার ম্যান পাওয়ারের খরচ অনেক কম। এখানে এডিশন হয় হলো ইলেকট্রিসিটি কস্ট, প্রতি কেজিতে প্রায় 20 টাকার মতো ইলেকট্রিক কস্ট ইনভলভ হয়, মানে মাছ উৎপাদন। আর সাশ্রয় হয় পুকুরের থেকে 1/3 ফিডে এখানে মাছ উৎপাদন হয়, এটা পরীক্ষিত, কম লাগে। সুতরাং আমার ওইটা উৎপাদন খরচ পুকুরের থেকে এখানে কম। এটা আমার একদম বাস্তব অভিজ্ঞতা। মানে পুকুরে যে খরচে হবে তার থেকে কম খরচে এখানে, অথচ কোয়ালিটির দিক থেকে অনেক ভালো হয়। আবার এই যে ইঞ্জিনিয়ারিং ডিজাইনটা আমরা দেখছি, এটা তো একটু মানে সকলের জন্য তো এই বিষয়গুলো বোঝাও খুব কঠিন। আপনার কাছে কি মনে হয় যে এটি কি একজন শিক্ষিত উদ্যোক্তা তারা যদি নিজেরা চেষ্টা করেন তাহলে তারা এইগুলো করতে পারবেন? এইটা আসলে একটু শিক্ষা দীক্ষা হলে ভালো হয়, কারণ যেহেতু ব্যাপারটা হলো বায়োলজিক্যাল সায়েন্স, এখানে ব্যাকটেরিয়া দিয়ে পানিকে কন্ট্রোল করা হচ্ছে। এমন একজন লোক যে বুঝতে পারবে, আত্মস্থ করতে পারবে যে হ্যাঁ এটা কীভাবে কন্ট্রোল হচ্ছে, তাহলে পরিচালনাটা সহজ হবে। এরকম কিছু না যে অল্প শিক্ষিত একজন লোক চালাতে পারবে না, এরকম কিছু না, কারণ এইটা কোনো ইলেকট্রনিক ডিভাইস এখানে নেই। এটা পুরোপুরি বায়োলজিক্যাল বিষয়, একটা বায়োলজিক্যাল ফিল্টার আছে, আমি দেখিয়েছি। তো সুতরাং আর এগুলি লাইফ অনেক, যেমন এটা লাইফ 50 বছরে কিছু হবে না, কারণ এটা কোনো কিছু ডেস্ট্রয় হওয়ার মতো কিছু নেই। এগুলো বিনিয়োগের রেঞ্জটা কীরকম? এটা হলো আমার এক একটা ট্যাঙ্ক 10 টন ক্যাপাসিটি, এবং 8টা ট্যাঙ্ক এবং একটা বায়োলজিক্যাল ফিল্টার, একটা মেকানিক্যাল ফিল্টার, টোটাল কমপ্লিট প্রায় 50-60 লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট হয় জমি বাদ দিয়ে শেড করতে হয়। জমি শেড বাদ দিয়ে শুধুমাত্র এগুলোর টোটালটাই আমি নিয়ে আসছি কানাডা থেকে ইম্পোর্ট করে। সুতরাং এইখানে একটু কস্ট ইনভলভ হয়ে যায়। যদি লোকালি এগুলো উৎপাদন করা যায়, আপনার কাছে কি মনে হয় কিছুটা সম্ভব? অবশ্যই তাই। সায়েন্স ল্যাবরেটরি অলরেডি এটার উদ্যোগ গ্রহণ করেছে। আমার সাথে সায়েন্স ল্যাবরেটরি বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় একটা এমইউ হয়ে গেছে। আমিও এইটা লোকালি ডেভেলপ করে মানুষকে পপুলার করার জন্য আমিও সায়েন্স ল্যাবরেটরির সাথে আমিও সহযোগী হয়ে কাজ করছি। সুতরাং আশা করছি যে হয়তো আগামী কিছু দিনের ভিতর অথবা কিছু বছরের ভিতর হয়তো এটা লোকালি ডেভেলপ হয়ে যেতে পারে, যদি আমাদের সে বিজ্ঞানীরা কাজ করে। খুবই ভালো কথা, আপনি প্রথম শুরু করেছেন এবং আমরা আজকে আপনার এই জায়গাটায় আসতে পেরে অনেক নতুন বিষয় জানতে পারলাম। তাহলে আমাদের বাংলাদেশে এই জায়গাটিকে সম্প্রসারিত করার ক্ষেত্রে নিশ্চয়ই সরকারের তরফ থেকে তো উদ্যোগ থাকবে, আপনার তরফ থেকেও সহযোগিতা থাকবে, আপনি যেটা বলেছেন। কিন্তু এখন যদি এই কাজগুলো আমরা করতে চাই, তাহলে তার জন্য কি উপযুক্ত ম্যান পাওয়ার বা জনশক্তি আমাদের আছে, নাকি আমাদেরকে তৈরি করে দিতে হবে? না, আমাদের দেশে তো এই মাছ সম্পর্কিত বিজ্ঞানী, অনেক ভালো ভালো বিজ্ঞানী আমাদের দেশে আছে। আচ্ছা, প্লাস বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, একজন শিক্ষকও আজকে এখানে আছেন। তো ওনারা চেষ্টা করলে এই যে মূল বায়োলজিক্যাল ফিল্টারের যে বেসিক জিনিসটা,
এইটা আমার মনে হয় যে এইটা হয়তো সময় লাগলো, এক সময় হয়তো মানে আমাদের সেই জনশক্তি আমাদের দেশেও আছে, কিন্তু আগ্রহী হতে হবে। আগ্রহী হয়ে এটা কাজ করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয় আছে, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় আছে, ওনারা যদি এগিয়ে আসেন, এটাতে প্রচুর পরিমাণে অর্থ ওনারা যোগান দেয় বিজ্ঞানীদেরকে, তাহলে নিশ্চয়ই এটা আবিষ্কার হয়ে যাবে। খুব ভালো লাগলো আলম সাহেব আপনার এই কথা শুনে। আমরাও আশা করি যে আপনার এই ঘটনাটা মানুষের ভেতরে আগ্রহ সৃষ্টি করবে এবং ভবিষ্যতে এই জায়গাতে আমরা একটা নতুন মাত্রাকে যুক্ত করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম কামাল উদ্দিন। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি এই যে অ্যাকুয়াকালচার পদ্ধতিটি, সে পদ্ধতি সম্পর্কে তার অভিমত কী। স্যার, আপনি নিজেও তো দেখেছেন আজকে এই কার্যক্রমটি। এখানে একদিকে যেমন মৎস্য চাষ প্রযুক্তির বিষয় আছে, আবার এর পেছনে কিন্তু একটা বড় ধরনের ইঞ্জিনিয়ারিং বিষয়টিও কাজ করছে। আপনার অভিজ্ঞতা কি, বা আপনি কি মনে করছেন এখানে? এটা হচ্ছে একটা রেভলিউশন আনতে পারে বাংলাদেশে। এখানে যে ইনডোর পিসিকালচার, এটা কিন্তু এই আমাদের এতদিন ছিল না, কিন্তু এই প্রযুক্তিটা যদি আমরা এটাকে ডিসেমিনেট করতে পারি, তাহলে সারা বাংলাদেশে যে প্রোটিনের চাহিদা সেটা পূরণ করতে পারবে। এখানে মেইন চ্যালেঞ্জ যেটা টেকনোলজি, সেটা হচ্ছে যে অ্যামোনিয়াকে আমাদের ডাউন রাখতে হবে, অক্সিজেন সাপ্লাই বৃদ্ধি করতে হবে, তারপরে নাইট্রেটের পরিমাণ বাড়াতে হবে, নাইট্রাইটের পরিমাণ কমাতে হবে। তো টোটাল পিএইচ ভ্যালু একটা রিকোয়ার্ড লেভেল রাখতে হবে, এটা হচ্ছে চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে যে দুটো ব্যাকটেরিয়া আছে যেটা এই সমস্ত প্যারামিটার্সগুলো ঠিক রাখতে পারবে, সেই দুটো ব্যাকটেরিয়াকে এখানে ইনজেক্ট করা। তো এই চ্যালেঞ্জটা হচ্ছে এখানেই তাই হবে। আর বাকি যে ড্রাম বা এগুলো রিসাইক্লিং প্রসেস, বা এটা হচ্ছে ফিড মিল, এগুলো টাইম টু টাইম এদের ফিড মিল দেওয়া, এগুলো ইজ ভেরি ইজি। কিন্তু এখানে মেইন চ্যালেঞ্জটা ওইটা হবে, সেটা লোকালি তৈরি করা সম্ভব। তো আমরা চেষ্টা করব যে এই যে লোকালি যদি এই টেকনোলজিটাকে আমরা করতে পারি, এখানে চালু করতে পারি লোকাল প্রোডাকশানে, বিদেশ থেকে না আইনি, তাহলে এটার কস্টটা 1/3 নেমে আসবে। তখন দেখা যাবে যে চারিদিক দিয়ে এই প্রজেক্টের ছড়িয়ে পড়ছে। আমাদের যে এই প্রজেক্টের মূল বিষয় হচ্ছে যে এটা হচ্ছে ভার্টিক্যাল এক্সটেনশন। আমাদের দেশের জমির পরিমাণ অত্যন্ত কম, এবং যার ফলে যে আমাদের এই যে পুকুরের রিপ্লেসমেন্ট এটা হতে পারে। পুকুরের মাধ্যমে যে আমরা পিসিকালচার করি, সেটা না করে আমরা যদি ইনডোর করি, এটা একটা অর্গানিক ফিশ, স্বাস্থ্যসম্মত সেফ ফুড হতে পারে, সেফ প্রোটিন সাপ্লাই বাংলাদেশের জন্য হতে পারে। তাছাড়া এটা তোমার একটা নিরাপত্তার জায়গা, কারণ অনেক সময় পুকুরে মাছ চাল চুরি হয়ে যায়, শত্রুতা করে যে অনেক সময় নানান ধরনের ইনটক্সিকেটেড ম্যাটেরিয়াল পুকুরে পড়তে পারে বা ছাড়তে পারে। তো সেগুলো থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। এটা সেফ একটা ফুড তৈরির একটা জায়গা হতে পারে। এবং এখানে মেইন হচ্ছে যে ক্যাটফিশগুলো, স্পেশালি যেটা ওই যে পাবদা মাছ বা শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, এগুলো কিন্তু খুব ভালোভাবে হতে পারে। এবং পর্যায়ক্রমে আমার মনে হয় যে পর্যায়ক্রমে অন্যান্য ফিশগুলো এখানে এইভাবে করা সম্ভব। এবং এটা এমনকি এটা 6তলা বিল্ডিংয়ের মধ্যে ভার্টিক্যাল এক্সটেনশন করেও এটা করা যেতে পারে। আচ্ছা, এমনি একটা জিনিস কি আপনার কাছে মনে হয় যে এখানে তো মানে যেহেতু একটা হোল ইঞ্জিনিয়ারিং সিস্টেম কাজ করবে, তাহলে বিদ্যুতের একটা মানে নিরবচ্ছিন্ন একটা সংযোগ থাকতে হবে। এটা বিদ্যুৎ সংযোগ অনেক সময় আমরা যদি ইন্টারনাল কোজেনারেশন অফ ইলেকট্রিসিটি করতে পারি, তাহলে বাইরের পিডিবির উপর নির্ভর করতে হলো না। এইভাবে আমরা কিন্তু কনস্ট্যান্ট সাপ্লাই অফ এবং স্টেবল সাপ্লাই অফ ইলেকট্রিসিটি আবহাওয়া তৈরি করতে পারি এবং ইন্ডাস্ট্রি সেগুলি। আর রিসাইক্লিং প্রসেসটা এখানেই হবে। একই পানি কিন্তু ঢুকতেছে এবং রিসাইকেল হয়ে সেই সেম পানি কিন্তু আবার এই ড্রামে আসতেছে। তো যার ফলে আমাদের নতুন পানির প্রয়োজন হচ্ছে না। তো আপনি একটা কথা বলছিলেন যে 1/3 মানে 3 ভাগের 1 ভাগ কস্টিংয়ে এটা করা সম্ভব। আপনি কি মনে করেন যে তাহলে আমাদের বাংলাদেশের উদ্যোক্তারা এবং আমাদের যারা প্রযুক্তি উদ্ভাবকরা আছে তারা একটু মনোযোগ দেবেন যাতে? অবশ্যই, কারণ এটা তো একটা রেভলিউশন ঘটবে এই কারণে যে একদিক দিয়ে দেখেন প্রোডাক্টিভিটি কিন্তু 30 টাইমস। আপনি একটা পুকুরের যে এরিয়া, সেই এরিয়াতে আপনি যেটুকু চাষ করবেন, আপনি যদি এখানে এই যে ইনডোর করেন, ইনডোরে তো একটা সুবিধা হচ্ছে সমস্ত প্যারামিটারগুলোই আন্ডার কন্ট্রোল, যার ফলে এখানে মর্টালিটি রেট খুব কম। মাছ মরবে না এখানে, খুবই কম। এবং যেহেতু সব প্যারামিটার আমরা কন্ট্রোল করতে পারতেছি, পিএইচ ভ্যালু, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, তার অক্সিজেন সাপ্লাই, এগুলো সব এনশিওর করতে পারতেছি, যার ফলে এখানে কিন্তু মর্টালিটি রেট খুবই কম থাকবে। প্রোডাক্টিভিটি এই জন্য 30 টাইমস, আমি হিসাব করে দেখলাম প্রোডাক্টিভিটি 30 টাইমস বেড়ে যাবে। খুবই আশার কথা। এবং আপনি দেখেছেন এবং আপনারাও নিশ্চয়ই উদ্যোগ নেবেন। এখন আমরা উদ্যোগ নিব, এটা লোকালি আমরা
কেউ তৈরি করতে পারে এবং যারা উদ্যোক্তা তাদের মাঝে ছড়িয়ে দিতে পারে। খুবই এই চেষ্টাই করতে হবে আমাদের এবং আমি চেষ্টা করবো সেটা। খুবই ভালো কথা। আমরা আশা করব যে সকলের সম্মিলিত উদ্যোগে আমরা নতুন একটি প্রযুক্তিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে দেবো। আপনাকে অসংখ্য এটা একটা মার্ভেলাস একটা ডেভেলপমেন্ট হবে বাংলাদেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যখন মাছ চাই তখন আমরা তিনটি জিনিস চাই। একটি হচ্ছে যে মাছটি আমি কিনছি সে মাছটি স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদিত হয়েছে কিনা, সে মাছটি পুষ্টিকর খাদ্য খেয়েছে কিনা, এবং সেই মাছটি আমার নিজের যে চাহিদা সেটাকে পূরণ করতে পারছে কিনা। সবথেকে বড় কথা হচ্ছে অল্প জমিতে যে মাছটি উৎপাদন হচ্ছে সেটি কিন্তু একটি আদর্শ মাছ, যেটি সুষম খাবার খাচ্ছে এবং সঠিক মাত্রায় বেড়ে উঠছে। ঘরের ভেতরে মাছ চাষের এই প্রযুক্তি, এটি কিন্তু সত্যিকার অর্থেই একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে আমাদের দেশে মাছ চাষের ক্ষেত্রে। আমাদের অনেক তরুণ উদ্যোক্তা আছেন যারা কৃষি কাজ করতে এখনও অনেকে স্বচ্ছন্দ বোধ করেন না, কিন্তু তারা এরকম প্রকল্প নিয়ে তারা নিজেরা কিন্তু নতুন নতুন উদাহরণ সৃষ্টি করতে পারেন এবং তারা কিন্তু বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারেন। আর একটি কথা আমরা জেনেছি, এই মাছ বিদেশিদের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে, কারণ এই মাছ স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর এবং এগুলোকে নিরাপদ খাদ্য হিসেবেই কিন্তু বিদেশে বিক্রি করা সম্ভব। তাহলে অভ্যন্তরীণ বাজারে যেমন এর চাহিদা থাকবে, তেমনি বৈদেশিক বাজারেও কিন্তু এর চাহিদাকে আমরা সৃষ্টি করতে পারি। আমরা চাইব এই ধারাটি সকলে গ্রহণ করুক এবং চমৎকারভাবে ছড়িয়ে যাক বাংলাদেশের সর্বত্র। বাংলাদেশ মাছ উৎপাদনের ক্ষেত্রেও একটি চমৎকার নজির আবারও সৃষ্টি করুক। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ ও শুভকামনা।